কিন্তু বয়স্ক মানুষের অসুখ অনেক সময় মসজিদে কিংবা বাসায় নামাজ পড়ার সময় সিজদায় গেছে, গড়ায় পড়ে গেছে। তাহলে একটা কমপ্লেন হলো ফল, যে কোনো অবস্থাতে সে থাকে সেখান থেকে সে পড়ে যায়। পড়ে যাওয়া মানে হলো সাডেন, এটা মনে রাখতে হবে। যখনই একটা পেশেন্ট দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থা, সিজদা অবস্থা, খাওয়া অবস্থা পড়ে যায়, তখনই তোমার মনে করতে হবে যে এটা একটা সাডেন ইনসিডেন্ট, হঠাৎ করে হয়েছে। আবার কিছু কিছু পেশেন্ট কমপ্লেন করবে যে সকাল থেকে ঘুম থেকে উঠছে, এরপর থেকে খারাপ লাগতেছে। সকাল দুপুর গড়ায় বিকালের সময় দেখা গেল তার এক হাত এক পা প্যারালাইসিস হয়ে গেছে। এরা কিন্তু ইজিলি অজ্ঞান হয় না, এরা কথাও বলতে থাকে কিন্তু উইকনেস ফিল করে, হয় হাত অথবা পা, এবং স্বাভাবিক কাজকর্ম সে করতে পারে না। এরা একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ আছে যেটা তোমার কথা বলতে গিয়া স্লারিং অফ স্পিচ, কথা জড়ায় আসে। আগে ভালো কথা বলতো, এখন কথা জড়ায় আসতেছে। এই ধরনের ফিচার থাকতে পারে। অথবা আরেকটা ফিচার থাকে যে মুখ বাঁকা হয়ে যায়, কথা বলতেছে হয়তো আশপাশে ওয়াইফ বা হাজবেন্ড কিংবা ছেলেমেয়েরা দেখলো যে মুখটা একদিকে বাঁকা হয়ে গেছে। কথা বলার সময় এটা আরো বেশি বোঝা যায়। কিংবা যদি হাসি দেয় তখনও বেশি বোঝা যায়। তাহলে আমরা এই কমপ্লেন গুলি পাই। যদি দেখি যে তার স্লারিং অফ স্পিচ, তার ডেভিয়েশন অফ দি ফেস ইন ওয়ান সাইড, paralysis of the upper lower limb of one side, sudden unconsciousness or history of fall. এই হিস্ট্রিগুলি আমরা পেলে তখন আমরা মনে করি যে পেশেন্টের স্ট্রোক হইতে পারে। তাহলে স্ট্রোকটা যদি আমরা চিন্তা করি, যেটার সিকোয়েন্সটা দেখি যে কাদের হয়, এরা ইউজুয়ালি এল্ডারলি। তাহলে বয়স তোমার 60-এর আশপাশে হবে, 50 থেকে 70 এই ধরনের। তাহলে পেশেন্টের বয়সটা দেখতে হবে। আর্লি এজে হয় না তা না, আর্লি এজে স্ট্রোক হয়। এরকম মাইট্রাল স্টেনোসিস থাকলে অনেক সময় লেফট এটিএমে অ্যাম্বুলাস তোমার থ্রম্বাস থাকে, এখান থেকে অ্যাম্বুলাস হয়ে ব্রেনে, তাহলে আর্লি হতে পারে। ইউজুয়াল এজ হলো অ্যারাউন্ড 50 অথবা 50 বেশি। তাহলে কি কি অসুখ থাকলে তাদের সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হলো যে আগে টিআইএ হয়, মানে এদেরকে যদি তুমি ভালো করে হিস্ট্রি নাও তাহলে দেখবো যে 1 মাস 2 মাস কিংবা 3 মাস 6 মাস আগে তার সাডেন লস অফ আইদার কনসাসনেস অথবা লস অফ অ্যাকশন অফ সাম পার্ট অফ দি বডি। হঠাৎ করে দেখা গেল যে সে তার হাত নাড়তে পারে না, হঠাৎ করে দেখা গেল পাটা নাড়তে পারে না, আবার এটা ঠিক হয়ে গেছে। হঠাৎ করে দেখা গেল যে একটু ডিসোরিয়েন্টেড কিংবা লস অফ সেন্স, পরে আবার ঠিক হয়ে গেল। এই ধরনের হিস্ট্রি থাকে, পরবর্তী সময়ে এরা স্ট্রোক নিয়ে আসে। তাহলে এটা হলো তোমার সিকোয়েন্স। আর যদি তুমি দেখো যে আন্ডারলাইং কি কারণ হতে পারে, মোস্ট অফ দি কেসেস আমাদের দেশে আইদার ডায়াবেটিস অথবা হাইপারটেনশন, এই রোগীগুলি তারা হয়তো 30 বছর বয়সে প্রেশার অথবা ডায়াবেটিস ধরা পড়ছে এবং এখন 50 বছর বয়সে সে স্ট্রোক নিয়ে হাজির হচ্ছে। এই তো ভাস্কুলার ডিজিজ, ভেসেলটা হয়তো এই দীর্ঘদিনে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে ন্যারো হয়ে গেছে, অথবা এই অ্যাথেরোস্ক্লেরোসিস থেকেই কোনো অ্যাম্বুলেন্স ডিসলস হয়ে এটা ব্রেনে তোমার প্লেস্টিস হয়ে তোমার ইনফেকশন অথবা আরেকটা হয়, এটাও যে কোনো বয়সে হইতে পারে, আর্লি এজে হইতে পারে, যে জন্মগতভাবেই হয়তো তার ব্রেনের কোনো ভেসেল অ্যানিউরিজম আছে, কনজেনিটাল ডিফেক্ট। অ্যানিউরিজমের যে ওয়ালটা এটা থিন থাকে, ওর যে 3টা লেয়ার, মাসেল লেয়ার, মিউকাস লেয়ার, অ্যাডভেন্টিসিয়াস লেয়ার, এই 3টা লেয়ার প্রপারলি থাকে না, ডেফিসিয়েন্ট থাকে। থাকার কারণে ওই পয়েন্টটা উইক থাকে এবং এটা অ্যানিউরিজম হিসাবে অ্যাপিয়ার করে। এই অ্যানিউরিজম গুলি যেহেতু ওয়াল থিন, যে কোনো সময় প্রেসার বাড়লে এই অ্যানিউরিজমাল ওয়াল গুলি বার্স্ট হতে পারে, বার্স্ট হলে হিমোরেজ হয়। এটাও তোমার আর্লি এজে অনেক সময় হতে পারে। অ্যানিউরিজমটা আমরা ইজিলি হিস্ট্রিতে বুঝতে পারি না, কেউ তারা এসে বলবে না যে আমার ব্রেনের মধ্যে অ্যানিউরিজম আছে। কোনো কারণে যদি তারা অন্য কোনো কারণে এমআরআই করে থাকে তাহলে অনেক সময় এটা ডায়াগনোস থাকে, আদারওয়াইজ তোমার এটার কোনো হিস্ট্রি ইজিলি থাকে না।
তাহলে আমরা কি কি হিস্ট্রি নেব, যে তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার টিএ এর সিমটম ছিল কিনা ফার্স্ট, এবং দেখতে হবে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর, যে ডায়াবেটিস প্রেশার আছে তারপরে সে ইরেগুলার, তার ডায়াবেটিসটা কন্ট্রোল না, সে ইরেগুলার ইন ইনটেক অফ মেডিসিন, যে ওষুধ ডাক্তাররা দেয় এটা সে ঠিক মতো খায় না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে রিস্ক ফ্যাক্টর, এরকম অনেক লোক আছে এরা তো মাংস ছাড়া খেতে চায়, নাস্তা করলেও মাংস, দুপুরেও মাংস, রাত্রেও মাংস। বিশেষ করে আমাদের পুরান ঢাকায় বহু লোক আছে তারা মাংস ছাড়া খাইতে পারে, মাছ খায় না। এই যে রিচ ফুড ইনটেক, এটা একটা ফ্যাক্টর। স্মোকিং একটা ফ্যাক্টর। স্মোকিং তোমার অনেকে দিনে 1 প্যাকেট, 1.5 প্যাকেট, 2 প্যাকেট, মানে 20, 30, 40টা সিগারেট খায়। বিশেষ করে যারা সোশ্যাল ওয়ার্ক করে, পলিটিশিয়ান, তারপরে নানান সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত, পাবলিকের সাথে মিশে ব্যবসা করে, এরা দেখা যায় যে অনেক সময় স্মোকিং এও কিন্তু তোমার ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়। এমনি প্রেশার আছে, তারপরে কনস্ট্রিকশন করাতে আরো প্রেশার বাড়ে এবং একসময় স্ট্রোক নিয়ে আসে। আরো কিছু আছে, ধরো আমাদের দেশে যারা গ্রামে থাকে, গ্রামে গঞ্জে থাকে, তারা অনেক সময় কাঁচা লবণ বললে আমরা, টেবিল সল্ট, ভাত খাওয়ার সময় লবণ ছাড়া ভাত খেতে পারে না। এই লবণটা কিন্তু সল্টটাও, শুনতেছে না এরা? সুইটে তাহলে এটা ওটা টেবিল সল্ট বলে, কিন্তু গ্রামের মানুষ আমাদের দেখবে যে ভাত খাওয়ার সময় সল্ট ছাড়া তারা খেতে পারে না। এটা একটা রিস্ক ফ্যাক্টর। আরো লাইফস্টাইলের রিস্ক ফ্যাক্টর আছে। বহু লোক যারা মনে করো যে সোশ্যাল ওয়ার্কে জড়িত, কিংবা আড্ডাবাজ, কিংবা টিভি দেখে, সিরিয়াল দেখে, এই সমস্ত লোকেরা, কিংবা মোবাইল টিপে, এরা দেখবে যে তোমার লেট নাইটে ঘুমায়। প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, তাদের রেগুলার লাইফ হলে ভালো, তাহলে এদের আর্লি ঘুমাইতে হবে। দেখা গেল যে 2টা 3টা ঘুমায়, পরের দিন 10টা 11টা, এটা একটা সমস্যা। রেগুলার ওয়াকিং আমরা বলে থাকি, ফিজিক্যাল এক্সারসাইজ, তো 11টার সময় ঘুম থেকে উঠলে সে আর হাঁটবে না। অনেকেরই ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নাই, বাসায় থেকে, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, তাদের অ্যাক্টিভিটিস খুব কম, যারা সোলমেট, তাদের চাকর বাকর থাকে, এগুলির উপর দিয়েই তারা কাজ করে, নিজে কোনো কাজ করে না, সবাই বসে টিভি দেখে, খায়। একটা এই গ্রুপটারও একটা রিস্ক থাকে। আর অনেক সময় দেখা যায় হাই অফিসিয়াল কিংবা হাই বিজনেস কর্মকর্তা, কিংবা এদেরও অনেক সময় হয়, কারণ হলো এরা সারাক্ষণ মিটিং করে, চেয়ারে বসে থাকে, নড়াচড়ার কোনো কায়দা নেই। কাজে এই হাই অফিসিয়ালদের হয়, যারা বিজনেসম্যান বড় বড়, তাদেরও তোমার এই সমস্যা দেখা যায়। তাহলে এইগুলো রিস্ক ফ্যাক্টর। আরেকটা হলো যে তোমার ইরেগুলার লাইফস্টাইল। এরা বহু লোক আছে, বিশেষ করে যারা তোমার মনে করো লঞ্চ, জাহাজ, তারপর এই সমস্ত এতে, কিংবা নাইটে যাদের কাছ থেকে বেশি, অনেক সময় বিজনেসম্যান এরা রাত্রে মালামাল এক স্থান থেকে আরেক স্থানে আনে, এগুলি রিসিভ করে করে দেখবে যে সারা রাত ধরে থাকবে, দিনে ঘুমাইতেছে, দিনের ঘুমটা অ্যাবসলিউট ঘুম হয় না। এরকম বহু লোক আছে ইরেগুলার জীবনযাপন করে। তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টর গুলির মধ্যে তোমার স্মোকিং আছে, টেবিল সল্ট আছে, তারপরে মানে লেস অফ ওয়াকিং আর ওয়ার্ক, এইগুলি আছে, টেবিল সল্ট আছে, এবং ইরেগুলার লাইফস্টাইল, স্লিপ ডিস্টারবেন্স, স্লিপ ডিপ্রাইভেশন, এগুলি সবই তোমার রিস্ক ফ্যাক্টর। তাহলে আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নেব, তখন এই হিস্ট্রিগুলি তার দিতে হবে, যে তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, তার আন্ডারলাইং কোনো ডিজিজ আছে কিনা, এবং সে ওষুধ খায় কিনা, ওষুধের হিস্ট্রিটা নিতে হবে। নন কমপ্লায়েন্স ইজ এ কমন রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক। মনে করো প্রেশারের ওষুধ, এই ওষুধগুলি কাদের হয়? বয়স্কদের। 60, 65, 70, এই সময় মানুষের ইনকাম থাকে না, মানুষ তখন সার্ভিস হোল্ডারে রিটায়ার করে, বিজনেসম্যানরাও এবং অন্য যারা কন্ট্রাক্টরি করে, ইঞ্জিনিয়ার, তারাও দেখা যায় তখন ফিজিক্যালি কারণে অত বেশি পরিশ্রম আর তারা করতে পারে না। যখন মানুষ অ্যাক্টিভ লাইফটা থেকে সরে যায়, তখন তাদের ইনকামও কমে যায়। সবেরই তো আর তোমার ইনডাইরেক্ট ইনকাম থাকে না, যে কাজ না করলেও টাকা আসতেছে,
এই ধরনের থাকে না। মোস্ট অফ দি পিপলস আর ওয়ার্কিং উইথ মানি। এই জন্য দেখা যায় যাদের এই বয়সে ইনকামও কম থাকে, ছেলে মেয়েদের উপরে অনেকে ডিপেন্ডেন্ট থাকে। ছেলে মেয়েরা যখন মনে করো ওষুধ 1 মাসের ওষুধ কিনে দিল, আরেক মাসের ওষুধ যখন শেষ হয়ে যায় বলে যে আমার ওষুধ আবার লাগবে, আনতে হয়তো 1-2 দিন দেরি হয়ে গেল। এই 1-2 দিন সে হয়তো ওষুধ ছাড়া থাকলো, এই সময় কিন্তু স্ট্রোক হয়ে যায়। আবার অনেক সময় মানুষ বেড়াইতে গেলে, এটা একটা কজ, বেড়াইতে গেলে ওষুধ নিয়ে যায় না, আবার যেখানে গেছে এখানে ওষুধ পেল না, এই 1-2 দিন গ্যাপ হয়ে গেল। আবার অনেকে ইরেগুলার ইনটেক, মনে নেই, শেষ দিকে একটু ডিমেনশিয়া থাকে, ফরগেটফুলনেস থাকে, ওষুধ খাইছে কি খাইছে না মনে নাই, এই জন্য আরেকজনের মনিটর করতে হয়, সেরকম মনিটর করার লোক হয়তো অনেকের নাই। এই সমস্ত নানান কারণে দেখা যায় যে তার অ্যাটাকটা হয়ে গেছে। একবার যদি অ্যাটাক হয়ে যায়, আমরা যদি বুঝতে পারি যে এটা স্ট্রোক, তখন আমরা কি করব? তখন আমরা পেশেন্টকে এক্সামিন করব। এক্সামিন কিভাবে করব? এক্সামিনটা আমরা জেনারেল এক্সামিনেশনটা করতে হবে, কারণ পেশেন্ট কিন্তু সব কথাগুলি বলতে পারে না, যেরকম মুখটা বাঁকা সে কিন্তু বলবে না। সে কিন্তু বুঝবে না, সে মনে করবে যে আমি কথাবার্তা ঠিকই বলছি, আর কিন্তু এটা ইভেন অনেক সময় আমরা দেখি যে পাশে তার ছেলে অথবা মেয়ে অথবা ওয়াইফ অথবা হাজবেন্ড বলতেছে যে তার কথা তো বাজে আসে, পেশেন্ট কিন্তু বলে যে না আমার কথা ঠিকই আছে, তার মানে এটা সে বুঝতে পারে না। তাহলে এই জেনারেল এক্সামিনেশনে যে পেশেন্টের যে কতটুকু ইনজুরি, এইটা আমরা দেখি, মানে কমপ্লেনের বাইরেও কিছু আছে কিনা। জেনারেল এক্সামিনেশন একটা সুবিধা হলো আমরা তো মাথা থেকে পা পর্যন্ত দেখি, বিশেষ করে আমরা মেডিসিনের লোক যারা, তারা একটা ওভারভিউ সবসময় দিয়ে থাকে, যেটা অন্যান্য সাবজেক্টের লোকেরা দেয় না। কারণ যারা সিস্টেম স্পেশালিস্ট, মনে করেন কিডনির দিকে নজর, নিউরোলজির দিকে নজর, এন্ডোক্রাইনোলজির দিকে নজর, তারা সারা শরীরটা ডিটেইলে তারা দেখে না কিংবা দেখতে অভ্যস্ত না। আমরা মেডিসিনের লোকেরা যে কোনো ওষুধ নিলেই আমরা কিন্তু কোচের সহায়তায় একটা এক্সামিন করি। এই প্রথম যে এক্সামিনেশনটা, এটা কিন্তু হেড টু ফুট। তাহলে আমরা হেড টু ফুট যদি দেখি, আমরা তো দেখি এনিমিয়া আছে কিনা, টাংটা আছে কিনা, মুখটা দেখার সময় তো মুখটা বাঁকা কিনা বোঝা যাবে। আবার আমরা কমপ্লেন গুলি যখন রিসিভ করি শুনি, তখন তো পেশেন্টকে জিজ্ঞাসা করি আপনার কি সমস্যা বলে, বলতে গেলে তো আমরা এত অবজার্ভ করি যে তার কথাগুলি স্পষ্ট আছে কিনা, ইনডিস্টিংক্ট কিনা, স্লারিং কিনা, এগুলি আমরা তখন দেখতে পারি। আবার যদি আমরা হাত পা এক্সামিন করি, মনে করে হাতে আমরা প্রেশার দেখি, তা হাতটা তো প্লেস করতে হবে, পালসটা দেখতে হবে, তখন আমরা অনুভব করি। পায়ের এটা হলো যে পায়েরটা এটা এক্সামিন করে বের করতে হবে, যদি পেশেন্ট কমপ্লেন না করে, তাহলে আমরা পায়েও তো আমরা এক্সামিন করি, দেখি যে ইডিমা আছে কিনা, এটা দেখতে গেলে তো পা প্লেস করতে হবে। যে কোনো ভাবেই যদি আমরা জেনারেল এক্সামিনেশন করি, এনিমিয়া, জন্ডিস, সাইনোসিস, নেগল্যান্ড, তারপরে কোনো এন্ডোক্রাইন আছে কিনা, পালস, বিপি, তারপরে ফাইটিং আছে কিনা, এগুলি যদি আমরা দেখি, তখন যদি তার এক্সট্রা কোনো ফিচার থাকে, মনে করো পেশেন্ট বলে যে আমার পাটা দুর্বল, আমি পেশেন্ট ভাবতে গিয়ে দেখলাম যে তার হাত দুর্বল, তাহলে তার হেমিপ্লেজিয়া। তখন হয়তো দেখলাম যে ফেসটা একদিকে বাঁকা আছে, তাহলে তার ফেসিয়াল নার্ভ ইনভলভ আছে, কথা হচ্ছে না? তাহলে আমরা এইভাবে মানে ডিজিজটা কতদূর বিস্তৃত এটা আমরা খেয়াল করি। তারপরে যখন আমরা ফাইন্ডিং পেয়ে গেলাম, এটা স্লারিং এ হোক, ডেভিয়েশন অফ ফেস হোক, উইকনেস ইন দি রাইট হ্যান্ড হোক, উইকনেস ইন দি লেফট হ্যান্ড হোক, তাহলে তো আমি বুঝে গেলাম যে এই ডিজিজটা নিউরোলজিক্যাল। নিউরোলজিক্যালের সাথে তোমার ভাস্কুলার সিস্টেমটা ওতপ্রোতভাবে জড়িত। যদিও এটা নিউরোলজিক্যাল, ডিজিজটা কিন্তু ভাস্কুলার। ওষুধটা কোথায়? ভেসেলে। ভেসেল তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের পার্ট। তাহলে তার এবং আন্ডারলাইং কজ প্রেসার এবং ডায়াবেটিস দুইটাই। তাহলে আমার তাকে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনটাও করতে হবে। তাহলে আমি মোটামুটি একটা সিদ্ধান্তে বসতে পারবো। আমার আগে দরকার ডায়াগনোসিস, এবং ডায়াগনোসিস যত পিন পয়েন্ট হবে, তোমার চিকিৎসাটাও তত পিন পয়েন্ট। ইনভেস্টিগেশন তো পরে আছে, কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন
ফাইনাল তোমাকে মোস্টলি রিলাই অন হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। তোমাকে তো ফাইল দিবেন সিটি স্ক্যানে কি ফাইন্ডিং আছে, এমআরআই কি ফাইন্ডিং আছে, কি চিকিৎসা দেওয়া হয়েছে, এগুলো তো তোমাকে দিবে না। তোমাকে সাজেস্ট করতে হবে যে কি ইনভেস্টিগেশন করলে এই পেশেন্টের ডায়াগনোসিসটা প্রপারলি হবে, অথবা কি ওষুধ দিলে তার চিকিৎসা হবে, এটা তোমাকে সাজেস্ট করতে হবে। তাহলে তোমার যেটা মূলধন সেটা হলো হিস্ট্রি এবং হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন যখন তুমি করবা, নার্ভাস সিস্টেমের এক্সামিনেশনটা আমি এখানে এই কেসের রিলেশনে পুরোটা বলে দিচ্ছি। একটা হলো ব্রেন আর একটা হলো স্পাইনাল কর্ড, এই দুইটাই নার্ভাস সিস্টেম, ব্রেন এন্ড স্পাইনাল। তাহলে ব্রেইনেরও রেমিফিকেশন আছে, স্পাইনাল কর্ডের রেমিফিকেশন আছে। ব্রেইনের যে রেমিফিকেশন এটা হলো ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল কর্ডের যে রেমিফিকেশন এটা হলো পেরিফেরাল। মানে তোমার এখন তো তুমি অ্যানাটমি আর আগের মতো করতে পারবে না, ডিটেইল মনে রাখা সম্ভব না, সময় থাকবে না। এই জন্য তোমাকে সামারাইজ করে ফেলতে হবে। তুমি সাবজেক্টটাকে যত ছোট করতে পারবা ততই তোমার সহজ হবে এক্সামিনারকে ফেস করতে, পরীক্ষা দিতে সহজ হবে। কিন্তু সাবজেক্টটা ছোট করার জন্য তোমার বারবার করতে হবে, ডিটেইলস করতে হবে। ডিটেইলস করলেই তুমি এটাকে সামারাইজ করতে পারবে, ছোট করতে পারবে। শুধুমাত্র নোট করে কিন্তু এগুলি সামারাইজ করা, ছোট করা সম্ভব হবে। তাহলে ক্রেনিয়াল নার্ভগুলির মধ্যে 12টা ক্রেনিয়াল নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভগুলি সংক্ষেপে কিভাবে এক্সামিন করা যায় এটাও তোমার জানতে হবে। যদি তুমি শর্ট কেস পরীক্ষা দাও তখন তোমাকে ডিটেইল এক্সামিন করে দেখাইতে হবে। বাট আমরা যখন রোগী দেখি তখন কিন্তু খুব শর্টলি আমরা গ্যাস করার চেষ্টা করি। এটাই তোমাদেরকে বলতেছি। মনে করো তো তোমার প্রথম নার্ভ কোনটা? অলফ্যাক্টরি। তাহলে অলফ্যাক্টরিতে আমরা কিভাবে এক্সামিন করি? সে যদি নাকি গ্রান পায় তাহলে বুঝবে সব ঠিক আছে। নাকে যদি সে গ্রান পায় তাহলে ঠিক আছে। এখন বলতে স্যার নাকে যে গ্রান পায় বুঝবো কেন? বুঝতে পারবা, নাকে যদি গ্রান না হয় পা তাহলে তো সে কমপ্লেন করবে, বুঝতেছে না? নাকে যদি সে গ্রান না পায় তাহলে সে কমপ্লেন করবে। কিরকম? আমরা যে খাবার দাবার খাই, মুরগির মাংস খেলে একরকম, মাছের তরকারি খেলে একরকম, শুটকি মাছ খেলে একরকম, তারপরে বাজি খেলে একরকম, ভর্তা খেলে একরকম, বিভিন্ন জিনিসের টেস্ট বিভিন্ন রকম। এটা তো আমরা গ্রান পাই। পেশেন্টের যদি গ্রান না থাকে সে কিন্তু কমপ্লেন করবে। যদি কোনো কমপ্লেন না করে তাহলে বুঝবো যে তার এই নার্ভটা ঠিক আছে। তারপরেও যদি তোমার সন্দেহ থাকে এখানে আছে যে আপনি গ্রান পান কেন। গ্রান বলতে আমরা কয়েকটা, ফুলের গন্ধ, তেলের গন্ধ, যে কোনো একটা জিজ্ঞাসা করতে পারো যে এটা তোমার আইটেমটা কমন টু দি পেশেন্ট। যদি মনে করো কৃষক পেশেন্ট, পরে তার ফুলের গন্ধ পেটের পর জোগাড় করতে করতে তার জান শেষ, ফুলের গন্ধ যে এত লাভ নেই, তারা বলতে হবে সর্ষের তেলের গন্ধ, তাহলে সে বুঝবে। কথা হচ্ছে না? এখন একদম ফুলের ব্যবসায়ী করে ওরা ফুলের গন্ধ জোগাড়, সমস্যা নেই। তারপরে হলো অপটিক। অপটিকটা তো চোখ রিলেটেড। তাহলে তুমি কেমনে বুঝবা? যে অনেকে তো চশমা পরে, যারা চশমা পরে বুঝবে যে এদের চোখ ঠিক আছে। কেন? সে তো মাঝে মাঝে ডাক্তার দেখে। তারপরে কিন্তু চোখটা খুলতে হবে, চোখটা চশমাটা খুলতে হবে। কেন? তার যদি কোনো ডেভিয়েশন থাকে, তার যদি আই ড্রপিং থাকে, তাহলে এটা চশমা থাকলে অনেক সময় না বোঝা যেতে পারে। তাহলে পেশেন্ট যেটা দেখবা চশমা থাকলে চশমাটা খুলবা, অথবা পেশেন্টকে বলতে হবে যে চশমাটা খুলেন। খুললেই তার সে তোমার দিকে তাকাবে। যদি তোমার প্রশ্নের উত্তর দেয়, তুমি যে বললা যে চশমাটা খুলেন, সে যে চশমাটা খুলবে, খুলে তো তোমার দিকে তাকাবে। তাকালেই তুমি বুঝতে পারবা যে তার স্কুইন্ট আছে কিনা, তার ডেভিয়েশন আছে কিনা, তার আইলিড ড্রুপিং আছে কিনা, এগুলি বুঝতে পারো। এবং ইফ দেয়ার ইজ এনি ক্লু তাহলে তোমার ওটা এক্সামিন করতে হবে। নাহলে মনে করবো যে এই চোখের সাথে এবং 4, 3, 6 এগুলি ঠিক আছে, তাহলে তোমার দেখো 1, 2, 3, 4, 5, 6 চলে গেল। থাকলো কি 7। 7-এর সময় দেখবো যে তার মুখটা কোনো দিকে বাঁকা আছে কিনা, তাহলে 7 পর। 8, 9 এই তো কানের সাথে জড়িত, সে কানে শুনে কিনা।
কানে না শুনলে তো তোমার কথার উত্তর দিতে পারবে না, বুঝছো না? কানে না শুনলে তো সে কথার উত্তর দিতে পারবে। এরপরে যদি 11-12তে যাও, 12 তো তোমার টাঙের সাথে রিলেটেড, 11 তোমার মাসেলের সাথে রিলেটেড। যদি হাত পা শোল্ডার না হতে পারে তাহলে অ্যাক্সেসরি নার্ভ, স্টার্নোক্লিডোমাস্টয়েড এগুলো ঠিক আছে। আর যদি জিহ্বা না দিতে পারে কথা বলতে, জিহ্বা না নাড়াতে তোমার কথা বলা যাবে না। তোমার কথার উত্তর যদি দিতে পারে তাহলে তো জিহ্বা না দিতেছে, তাহলে তো 12টা নার্ভ 1 মিনিটে এক্সিকিউট করা যায়। ভালো আছে কি নেই? তোমার যদি শর্ট কেস হয় তাহলে অন্য কথা, তোমার পার্ট বাই পার্ট এক্সিকিউট করে দেখাইতে হবে। তো লং কেসের বেলা আমরা এই যে 12টা ক্রেনিয়াল নার্ভ 1 মিনিটে আমরা এক্সিকিউট করতে পারি। ওই পেশেন্ট কথা বলার সময় যখন আমরা তার কমপ্লেন নাই তাহলে তার তোমার অপথলমিক ডিভিশন ঠিক আছে, সে চোখে চশমা করলাম কোন সমস্যা নাই, চোখ 3, 4, 6 ঠিক আছে, 5 তো তোমার মুখেই, সেঞ্চুরিতে 3টা মুখেই, তাহলে এটা ঠিক আছে। 7 পেজটা যদি সিমেট্রিক্যাল থাকে ঠিক আছে, জিহ্বা না দিতে গেলে 11-12 ঠিক আছে, আর কানে শুনলে 8 ঠিক আছে, শেষ। আরেকটা জিজ্ঞাসা করতে পারো যে ডিগ্লুটেশন, অনেক সময় হাইপোগ্লিসাল নার্ভাসের টাং এবং এই সে গিলতে পারে কিনা, তাহলে শেষ হয়ে গেল। তাহলে মোস্ট অফ দি কেসে যে স্ট্রোকের সাথে রিলেটেড থাকে আই ফেস, তাহলে ফেসটাই তুমি দেখবা, অন্য কিছু সমস্যা থাকে না যে তা না, রেয়ার। এই জন্য 12টার সম্বন্ধে তোমার ক্রেনিয়াল সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। এখন বাধ্য তোমার ব্রেক, এখন আছে তোমার গলা থেকে পা পর্যন্ত স্পাইনাল কর্ড এন্ড তার রেমিফিকেশন। তাহলে এটা আমরা কেমনে এক্সামিন করব? এটা আমরা 2 ভাগে ভাগ করব, একটা হলো মোটর, একটা হলো সেন্সরি। মোটর এন্ড সেন্সরি হাতে পায়ে দেখবো, বডিতে দেখবো, তাহলে মোটর এন্ড সেন্সরি। সেন্সরি ইজ ইন্টারেক্টিভ, রোগীর সাথে কথা বলে এটা তোমার ডিসিশন নিতে হয়। যেহেতু রোগীর সাথে ইন্টারেক্টিভ, এই জন্য রোগী যদি ভুল করে তাহলে তোমার ফাইন্ডিং ভুল হয়ে যাবে। তাহলে যেহেতু রোগী, অনেক সময় রোগী ইন্টেলিজেন্ট হতে পারে, রোগী ইন্টেলিজেন্ট না হইতে পারে, রোগী শিক্ষিত হইতে পারে, রোগী অশিক্ষিত হইতে পারে, নানান ধরনের রোগী এক একজন এক এক রকম। এই জন্য মেডিকেল একটা টার্ম আছে ইন্ডিভিজুয়ালাইজেশন, প্রত্যেকটা রোগী এটা আলাদা এবং আলাদাভাবেই তাকে দেখতে হয়, আমরা আলাদাভাবেই দেখি, ওইভাবেই আমরা অভ্যস্ত। একটা রোগী আরেকটা রোগীর সাথে কোনোদিন কোনোভাবেই তোমার মিলবে না। কোনোদিনই সে একজন আরেকজনের সাথে মিলবে না, কিছু কিছু পেশেন্ট থাকবে, কাজেই পেশেন্টকে তার মতো করে দেখতে হবে। তাহলে আমরা এই সেন্সরি সিমটমের উপরে আমরা গুরুত্ব দিই কম, যেহেতু পেশেন্টের রেসপন্সের উপরে এটা ডিপেন্ড করে, এই জন্য আমরা এটা গুরুত্ব দিই। তারপরে দরকার আছে মোটরের উপরে আমরা রিলাই করি বেশি, কারণ মোটরটা আমরা নিজেরাই লিসিট করি পেশেন্টের মধ্যে, এই জন্য এটার গুরুত্ব বেশি। তাহলে মোটর এন্ড সেন্সরি। এখন আমরা মনে করি সরকারের উপরে আমরা হাতের মধ্যে এই মোটর ফাংশন গুলো দেখি আমরা জার, বিশেষ করে জার দেখলাম, তাহলে হাতের মধ্যে আমাদের জার কয়টা? একটা হলো বাইসেপস, একটা ট্রাইসেপস, একটা হলো সুপাইনেট, তাহলে 3টা জার। আমরা ইউজুয়ালি বাইসেপসটা আমরা করতে হবে। আমাদের যেহেতু 2টা হাত 2টা পা, এক্সামিন করার সময় আমাদের একই জার একসাথে দুদিকে দেখতে হবে। মনে করো বাইসেপস দেখলাম, বাইসেপস এইনে দেখা এখানে দেখতে হবে। অনেকে যে মিস্টেকটা করে বাইসেপস দেখলো, ট্রাইসেপস দেখলো, সুপাইনেট দেখলো, ডাইনার থেকে পরে বাম হাতে আসে, দিস ইজ অর্থোপ্রসিডিউর। আমাদের
সাইমেলটি পেশেন্ট তো শোয়াই আছে এখানে বাইসেপ দেখলে এখানে বাইসেপ এখানে ট্রাইসেপ দেখলে এখানে ট্রাইসেপ এখানে সুপারনেটর দেখলে এখানে সুপারনেটর এখন প্রসিডিউরটা রাখতে হবে যে এই বাইসেপ তো আমরা টেন্ডনের মধ্যে স্ট্রাইক করি হ্যামার তাহলে টেন্ডনটা প্রমিনেন্ট করতে হবে এই জন্য হাতটা একটু বাঁকাইতে হবে হাতটা একটু বাঁকাইলে দেখবো যে এটা প্রমিনেন্ট হয়ে গেছে আবার যখন ট্রাইসেপ দেখবা তখন হাতটাকে চেস্টে ক্রসলি রাখতে হবে রাতে হাঁকে পৃষ্ঠের দিকে ধরে ট্রাইসেপসের যে টেন্ডন ইপিটেক্লিয়ার রিজিয়নে এখানে স্ট্রাইক করতে হবে স্ট্রাইক করলে এখানে কন্ট্রাকশন আর যখন তুমি সুপারনেটরে দেখবে তখন এটা বডির উপরে এখানে রাখে দিতে হবে রাখিয়া এখানে রিস্টোর করবে রেডিয়াসের উপরে স্ট্রাইক করতে হবে অনেকে হাতে দূরে করে না দূরে করলো কারণ এখানে স্ট্রাইক দিলে হাতটা নড়বে এটাই তো পয়েন্ট তাহলে জারগুলো আমরা ডিমিনিশ করতে পারি নরমাল করতে পারি এক্সাজারেটেড করতে পারি ডিমিনিশ যদি হয় তাহলে লোয়ার মোটর নিউরন ডিসঅর্ডার এদের সেন্সরি প্রবলেমও থাকবে মানে তার আর্কটা নষ্ট হয়ে গেছে অ্যাপারেন্ট সেন্টার আর ইফারেন্ট এই যে আর্কটা এই আর্কটা যখন ইন্ট্যাক্ট থাকবে না তখন জার্ক থাকবে না তাহলে জার্ক লস মানে এই আর্কটা আইদার অ্যাপারেন্ট অথবা ইফারেন্ট অথবা স্পাইনাল কর্ডের মধ্যে যে নিউক্লিয়াস আছে হরন সেল সেখানে সমস্যা তার মানে পেরিফেরাল নার্ভের সমস্যা আর যখনই এক্সাজারেটেড হয়ে গেল তখন বুঝতে হবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ইনহিবিশন এটা উড হয়ে গেছে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর অ্যাক্টিভ নেই ইনঅ্যাক্টিভ মানে ওইখানেই লিশন আপার মোটর লিশন তাহলে আমার বাইসেপস এক্সাজারেট হবে ট্রাইসেপস এক্সাজারেট হবে সুপারনেটাল এক্সাজারেট তারপরে আসে পড়ে তোমার পায়ে পায়ে আমাদের কয়টা জার্ক আছে একটা হলো নিজা এখানে আর একটা এডিশনাল ফাইন্ডিং আছে ক্লোনাস তাহলে নিজার এন্ড অ্যাঙ্কেল জার্ক নিজার এন্ড অ্যাঙ্কেল জার্ক এই দুটো জার্ক আমরা দেখি ইজিলি আমরা নিজারটা আগে দেখি নিজারটা আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দুই হাঁটুর নিচ দিয়ে হাত দিতাম দেওয়ার পরে জার্ক দেখতাম কিন্তু এখন এক হাঁটুর নিচ দেয়া আর এক হাঁটুর উপরে হাত রেখে জার্ক দেখা যায় পসিবলি এটা হয়তো করছে যে অনেক সময় হেভি ওয়েট মানুষ থাকে অফিস তাদেরকে ছাত্রদের পক্ষে এটা করা ডিফিকাল্ট এই জন্য এখন এক পায়ে করলেই তোমার হয় তারপরে অন্য পাঠা করবে নিজার কাকে দেবে যদি নিজার এক্সাজারেটেড থাকে তাহলে তো মনে রাখতে হবে যে তার প্যাটার্নাল ক্লোনাস এবং অ্যাঙ্কেল ক্লোনাস এই দুটো দেখতে হবে এরপরে আমরা অ্যাঙ্কেল জার্ক দেখলাম অ্যাঙ্কেল জার্ক দুই দিকে দেখলাম অ্যাঙ্কেল জার্কের সময় পায়ের আঙ্গুলগুলি একটু স্ট্রেচ দিতে হবে স্ট্রেচ করলে এই টেন্ডনটা হবে তখন এখানে বাড়ি দিলে জার্কটা কাপ মাসলটা কন্ট্যাক্ট করবে যদি এটাও এক্সাজারেটেড থাকে তাহলে আপার মোটর নিউরন এরপরে আমরা প্ল্যান্টার রেসপন্স দেখি প্ল্যান্টার রেসপন্সটা তিন রকম হতে পারে এটা এক্সাজারেটেড হতে পারে এটা ইকুইভোকাল হতে পারে এটা তোমার ফ্লেকশন হতে পারে ইউজুয়ালি ফ্লেকশন অ্যাটিটিউড নরমাল আর যখন ইকুইভোকাল হয় পজিটিভ না নেগেটিভ বোঝা যাচ্ছে না রেসপন্স হচ্ছে কি হচ্ছে না বোঝা যাচ্ছে না এটা অনেক কারণে হয় অনেক লোক তোমার শু পরে না জুতা পরে না স্যান্ডেল পরে না এরা দেখা যায় যে তোমার
স্কিন, পায়ের যে স্কিনটা, সোলের যে স্কিনটা থিক, কারণ আমরা চাবিতে স্ক্র্যাচ দিই, দ্যাট স্ক্র্যাচ মে নট বি এনাফ টু স্টিমুলেট দি নার্ভ, তাহলে কিউবিকল হবে। আবার অনেকের তোমার নানান ধরনের ইনফেকশন থাকে ভিতরে পায়ের নিচ দিয়ে, এগুলি তো অনেক সময় ইলিসিট করা ডিফিকাল্ট, বিশেষ করে লেবার ক্লাস যেটা, যারা কায়িক পরিশ্রম করে জুতা পরে না, এদেরকে ইলিসিট করা ডিফিকাল্ট। আর একটা যারা ডায়াবেটিসের পেশেন্ট, এদের তো নিরুপতি থাকে, নিউরাল আর্কটা এদের এমনিতে দুর্বল, এদের অনেক সময় হেভি স্ট্রোক পেশেন্ট, কিন্তু তুমি যাকে করতে পারতেছো, ইলিসিট হচ্ছে না, হতে পারে তার ডায়াবেটিসে তার নিউরাল আর্কটা কিছুটা ড্যামেজ হয়ে গেছে। অনেক বয়স বেশি, ওল্ড ইজ 80, 90, তাদেরও সমস্যা হইতে পারে। যদি আমরা এক্সাজারেটেড কোনো সমস্যাই নেই, হয়ে গেল। আর যদি এক্সাজারেটেড না পাই, তবুও আমার সব ফাইন্ডিং মিলাই ডায়াগনোসটা করতে হবে। তাহলে আমরা অ্যাঙ্কেল জাতটা দুই দিকে দেখলাম। এখন তোমার পাটা অ্যাঙ্কেল ক্রুনার যেটাকে বলে, এটা আসলে তোমার থাই এবং কাপ মাসল, এটা তোমার 90 ডিগ্রি করতে হবে। এটা থাকবে ভার্টিক্যাল আর লেগটা থাকবে ট্রান্সভার্স। এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি হতে হবে। আর ফুটের আঙ্গুলের যে জায়গাগুলি, এগুলিতে তোমার প্রেস করতে হবে। এটা নিচে ধরে প্রেস করলেই দেখবো যে এরকম জার্কিং, কন্টিনিউয়াস যদি জার্কিং হয়, এটা হলো ক্লোনাস। এখন পাটা রেখে দাও, পাটা রেখে দিয়া এখন তুমি প্যাটেলার জার্ক দাও। প্যাটেলার জার্কটা হলো প্রথমে তোমার মাসলগুলি উপরের দিকে টাইনে আনতে হবে, এরকম করে তোমার উপরের দিকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে সাডেন থ্রাশ প্যাটেলাতে নিচের দিকে থ্রাশ দিতে হবে, দিলে দেখা যাবে এটা পেন্ডিং রাখতে হবে। তারপরে আমরা একটু দেখতে পারি যে ডান পা এর গোড়ালিটা বাম পায়ের শিরের উপর দিয়ে নিয়ে নেক থেকে আরম্ভ করে অ্যাঙ্কেল পর্যন্ত নিতে পারে কিনা, আবার বাম পাটা ডান পায়ের অ্যাঙ্কেল দিয়ে নিতে পারে কিনা, এটা আমরা দেখতে পারি। কিন্তু ফাইনাল দেখতে গেলে তাকে হাঁটাইতে হবে, বেড থেকে নামাইতে হবে। এই পর্যন্ত করে আমরা রাখি, রেখে আমরা সেন্সরিটা দেখি। সেন্সরি দেখার নিয়ম হলো যে তিনটা জিনিসের মধ্যে পেইন, টাচ, টেম্পারেচার, এই তিনটা জিনিস দরকার। টেম্পারেচারটা আমরা খুব একটা দেখি না, কনভেনশনালি দেখা উচিত। টেম্পারেচার দেখার নিয়মটা তোমার জানতে হবে। একটা টেস্ট টিউবের মধ্যে একটা গরম পানি অথবা একটা ঠান্ডা পানি নিয়ে এটা পেশেন্টের জায়গায় টাচ করতে হবে, বিভিন্ন জায়গায়। সে যদি ঠান্ডা অথবা গরম বলতে পারে, তাহলে বুঝতে হবে যে তার টেম্পারেচার সেন্সেশন ইজ ওকে। মেইনলি আমরা দেখি হলো টাচ এবং পেইন। পেইনটা আমরা দেখি পিন দিয়ে, আলপিন যেটা, এটা দিয়ে দেখি। আর টাচটা দেখি আমরা কটন দিয়ে, কটন বার ইউজ করি না, আমরা কটন দিয়ে এটাকে আমরা একটু পেঁচাই একটু শার্প করি, এটা দেখি। এই দুটার মধ্যে আবার আমরা টাচটা আগে দেখি। টাচটা দেখার সময় আমাদের পোকিং টাচ করতে হবে, এরকম এরকম টাচ করতে হবে, এরকম ঘষা দেওয়া যাবে। ঘষায় যে ফ্রিকশন ইজ নট কারেক্ট। ফ্রিকশনে তোমার অনেকগুলি রিসেপ্টর একসাথে স্টিমুলেট হয়ে যায়। আমাদের টার্গেট হলো টু টাচ এন্ড টু স্টিমুলেট দ্য মিনিমাম রিসেপ্টর। তাহলে আমরা যদি শুধুমাত্র টাচ করি, এটা গেলে ফাইন টাচ। আর যদি ড্যাবিং করি, মনে কর তোলাটা নিয়ে পুরোটা লাগাই দিলাম, এটা হলো ক্রুড টাচ। তাহলে আমরা ফাইন টাচ করি। ফাইন টাচটা করতে হবে বিভিন্ন রিজিয়ন। তোমরা যে অ্যানাটমিতে ডার্মাটোম করছো, ডার্মাটোম অনুযায়ী সেন্সেশন দেখতে হবে, কিন্তু এটা একটু ডিফিকাল্ট, আমরা অতটা দেখি না। আমরা দেখি যে মনে করো পায়ের এক জায়গায় দিলাম, শিনের উপরে, ফুটের এক জায়গায় দিলাম,
থায়ের এক জায়গায় দিলাম। ইউজুয়ালি পেরিফেরাল নিউরোপ্যাথি যেগুলি পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে আসে। এই জন্য এক্সামিনেশনটা আমরা পেরি থেকে সেন্ট্রাল দিই। এর আগে ফুটে দেখবা 2 ফুটে, তারপর 2 সিনে দেখো, তারপরে 2 থায়ে দেখো, তারপরে অ্যাবডোমেনে দেখো, অ্যাম্বিলিকাসের নিচে, এরপরে অ্যাম্বিলিকাসের উপরে ওঠো, তারপরে চেস্টে ওঠো। যদি সেন্সরি লিশন থাকে তাহলে সেন্সরি লিশন একটা লেভেল থাকে। কোন জায়গায় আসার পরে সেন্স পাওয়া যায়, ওটাই হলো তোমার লেভেল। তাহলে লেভেলটা করলে হিসাবটাও কিন্তু তোমার জানতে হবে। যদি সার্ভাইকেল রিজনে তোমরা যদি বই দেখো যে এই নার্ভগুলি স্পাইনাল কর্ড থেকে বের হয়ে নিচের দিকে না, নিচের দিকে না, তার মানে যদি স্পাইনাল ভার্টেব্রাল যে লেভেল থাকবে নার্ভের লেভেল 1-2 বার পুরো নিচে থাকে। যেরকম তোমার যদি 9, 7 অথবা 8 লিশন পাইবে তোমার আম্বিলিকাসের কাছে, 7 এর লিশন পাইবে তোমার রিবিস্টিভিতে একটু নিচে পাওয়া যায়। তাহলে আমাদের প্রসিডিউরকে আমরা আগে দেখবো যে লিশনটা কোন লেভেলে, সারফেস মার্কিং, তারপরে আমরা লিশনটা স্পাইনাল কর্ডের কোন লেভেল সেটা আমরা হিসাব করব 2-3 বার দিলেই হবে। এটা আমরা প্রথমে সারফেসে দেখি লেভেলটা, তারপরে আমরা ক্যালকুলেট করে স্পাইনাল কর্ডের লেভেলটা বের করি। স্পাইনাল কর্ডের লেভেলটা বের করতে পারলেই তো আমরা বুঝতে পারবো যে এটা ওই জায়গায় লিশন। তাহলে এটা গেল একটা টাচ। আর একটা হলো তোমার পিন ট্রিক। এটা হলো আলপিনের শুকা মাথা যেটা এটা দিয়ে আমরা করি। কিন্তু টাচ করার সময় আগে আমরা কপালে দেখে নিই যে সেটা ফিল করা গেল। কপালে যদি সে না পায় তাহলে ওখানে দিলে তার পাবে না। এই জন্য আগে আমরা কপালে টাচ করি। টাচ করার সময় দেখতে হবে যেহেতু এটা পিন প্রিক এবং এটা একটা আয়রন চোখা, পেশেন্টের ব্যথা পাওয়ার চান্স আছে। হঠাৎ করে ফোকাস হবে না, পেশেন্ট লাভ দিয়ে উঠবে। এটা করতে হবে কপালে, নিজের হাতে দিয়ে আগে প্র্যাকটিস করবে। যখন দেখবে যে নিজে টাচ লাগে কিন্তু ব্যথা পাবো না, এটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট টাচ। আর যদি টাচ করলে ব্যথা পায় তাহলে বুঝতে হবে তোমার একটু জোরে হয়ে গেছে। নিজের হাতে দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে পেশেন্টের ওই পিনের শার্প পয়েন্ট যেটা, শার্প অংশ, এটাতে টাচ করতে হবে। আগে কপালে টাচ করো, সে টের পায় কিনা, তারপরে ওই তোলা যেরকম নিচ থেকে উপর দিকে টাচ করে আসছো, এটাও নিচ থেকে উপর দিকে টাচ করে আসতে হবে অন বোথ সাইডস। আশা দেখতে হবে যে কটন দিয়া যে লেভেলটা পাইছো পিন প্রিকেও সেই লেভেলটা ঠিক আছে। তাহলে সেঞ্চুরি গেল। এখন তোমার কোঅর্ডিনেশন তো আমরা শোয়ে একটা দেখলাম, ডান পা বাম পায়ের উপরে, বাম পা ডান পায়ের উপরে। এখন তুমি পেশেন্টকে নামাও, বেড থেকে নামায় পেশেন্টকে দাঁড় করাও। দাঁড় করায় কয়েকটা জিনিস দেখতে হবে। তো দাঁড় করায় চোখ বন্ধ করে লম্বা শ্বাস দেখতে হবে। পেশেন্টের 2 দিকে হাত দিবা, যে পড়ে যায় ব্যথা না। চোখ বন্ধ করতে পারবা, লম্বা শ্বাস পজিশন একদিকে করে দেবে, ধরে ফেলতে হবে। আর ওটা তাকে হাঁটতে বলতে হবে, টেন্ডেন, মানে পায়ের এক পায়ের সামনে আরেক পায়ে দিয়ে সে হাঁটতে পারে কিনা। যদি স্ট্রেট লাইনে হাঁটতে পারে তাহলে বুঝতে হবে তার কোঅর্ডিনেশন ঠিক আছে। আর যদি কোঅর্ডিনেশন ঠিক না থাকে তাহলে তোমার স্ট্রেট লাইনে হাঁটতে পারবে না। পা একটা ডাইনে দিবে, একটা বামে এর উপরে দিতে পারবে না। এই দুইটা জিনিস হলো আমরা পরে দেখি। তাহলে আমার একজন হয়ে গেল। এখন আমি কম্বাইন করতে হবে। পরীক্ষা মোটামুটি তোমার এই পর্যন্ত। কি কম্বাইন করবা? সিমটম, পেশেন্ট কি কমপ্লেন করছে, বলছে তার এক সাইড দুর্বল হয়ে গেছে। এখন আমি এক্সামিন করে কি পাইলাম যে তার জার্ক এক্সারসাইজ আর সেন্সরি ইন্টাক্ট। তাহলে আমার ডায়াগনোসিস হলো আপার মোটর নিউরন লিশন। আপার মোটর লিশনটা কোথায়? যেহেতু তার স্লারিং অফ স্পিচ আছে ব্রেন, যেহেতু তার ফেসিয়াল ডেভিয়েশন আছে, তোমার 7th ইনভলভ ক্রেনিয়াল নার্ভ যদি ইনভলভমেন্ট থাকে তাহলে পিন পয়েন্ট লোকেশন করা যায়। তাহলে 7 যদি ইনভলভ, মুখটা মনে করে একদিকে বাঁকা কিংবা চোখটা একদিকে বাকি আছে, তাহলে আমার মনে করো
চোখটা বাদ দাও 7 লাইনটা দেখো 7 নাটক কোথা থাকে তোমার মিড ব্রেন পন্স মেডাল অফ লাঙ্গার তাহলে মিড ব্রেনে থাকে সেন্সরি দুইটা মোটর দুইটা প্রথম চারটা মিড ব্রেন পরের চারটা পন্স পরের চারটা মেডাল অফ লাঙ্গার তাহলে 7 নম্বর হলো মাঝখানে 4 এর মধ্যে পড়ে 4 থেকে 8 তাহলে পন্স হলো লিশন কনসিলেশন হলে আর কি থাকে পিপিলটা পিন পয়েন্ট থাকে রস দেখবা যে একদম পিন পয়েন্ট আর জ্বর থাকতে পারে 3 4 5 6 7 হাই টেম্পারেচার কনসিলেশন যদিও এটা স্ট্রোক ইন এডিশন দেয়ার মে বি pinpoint pupil দেয়ার মে বি হাই টেম্পারেচার তো তোমার ডায়াগনোস হয়ে গেল যদি মনে করো যে তোমার ইয়াস নিস্টিগমাস আছে তাহলে বুঝতে হবে যে একটা মাসল তার প্যারালাইসিস তাহলে 3 4 6 এর মধ্যে প্যারালাইসিস মনে করো থার্ড নার্ভ প্যারালাইসিস থার্ড নার্ভ প্যারালাইসিস থাকলে তাহলে লিশনটা কোথায় হবে মিড ব্রেন এখন যদি পেশেন্টের ডুব গিলতে অসুবিধা হয় ডিসফেজিয়া ফ্যারিঞ্জিয়াল মাসলের মধ্যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নয়ের মধ্যে সমস্যা তাহলে লিশনটা কোথায় হবে মেডালা অবলঙ্গা ট্রান্সভার্স এইভাবে আমরা ব্রেনের কোন জায়গায় লিশন আছে সেটা আমরা বের করতে পারি তাহলে আমার এখন একটা প্রভিশনাল ডায়াগনোসিস দরকার আমার উইকনেস আছে একদিকে এক্সামিন করে রিফ্লেক্স এক্সাজারেটেড পাইছি এবং যে প্রভিশনাল ডায়াগনোসিস তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস কি হবে প্রথমই হবে এটা স্ট্রোক মানে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট এটা তোমার মিড ব্রেনে হোক পন্সে হোক মেডালা অবলঙ্গাটাতে হোক পেশেন্টটা হলো তোমার স্ট্রোক এবং যদি এক সাইডে থাকে তাহলে তুমি বলতে পারো হেমিপ্লেজিয়া অনেক সময় এক হাত থাকতে পারে এক পা থাকতে পারে মনোপ্লেজিয়া ইজিলি হেমিপ্লেজিয়া থাকে আর যদি ফেশিয়াল নার্ভ পলসি থাকে সাথে ক্রেনিয়াল নার্ভ কোনো ইনভলভমেন্ট গ্রস যেটার নিউরোলজিক্যাল এভিডেন্স আছে তাহলে তুমি উল্লেখ করে দিতে পারো যে স্ট্রোক উইথ লেফট ফেশিয়াল পলসি অথবা স্ট্রোক উইথ রাইট সাইডেড হেমিপ্লেজিয়া উইথ লেফট সাইডেড ফেশিয়াল পলসি এটা তুমি বলে দিতে পারো যদি দেয়ার ইজ হার্ড এভিডেন্স থাকে এখন তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে হবে তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখানে স্ট্রোক একটা ব্রড হেডিং ইট মে বি ইসকেমিক ইট মে বি হিমোরেজ ইট মে বি টিউমার টিউমারও হতে পারে টিউমারেও তোমার এরকম স্ট্রোকের ফিচার আসতে পারে তাহলে তোমার স্ট্রোক এবং স্ট্রোকের মধ্যে হিমোরেজ অথবা ইসকেমিক এটা আমরা সেপারেট করতে পারি হিস্ট্রি দিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে পারা যাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে পারা যায় হিমোরেজে অনেক সময় পেশেন্ট অজ্ঞান হতে পারে ইসকেমিয়াতে অজ্ঞান হয় এটা একটা হিমোরেজের হিস্ট্রিটা সাডেন ইসকেমিক হিস্ট্রিটা গ্রেজুয়াল হিমোরেজের হিস্ট্রিটা একদম আগে পেশেন্ট ভালো ছিল কোনো সায়েন্স কিছু ছিল না হঠাৎ করে একদম করে অজ্ঞান হয়ে গেছে আর ইসকেমিক আগের থেকে তার বয়স বেশি ডায়াবেটিস আছে প্রেশার আছে সিগারেট খায় মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না সকাল থেকেই ঝামেলা মাথা ঝিমঝিম করতেছে প্রেশার বেশি শরীর ভালো লাগতেছে না শরীর দুর্বল বিকালের দিকে এক পা প্যারালাইসিস হয়ে গেছে তাহলে সাডেনটা হলো হিমোরেজ আর গ্রেজুয়ালটা হলো স্ট্রোক আর ইসকেমিক স্ট্রোক এইভাবে আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করি এখন হলো যে তোমার প্ল্যান করতে হবে প্ল্যানটা কি ইনভেস্টিগেশনের প্ল্যান ইনভেস্টিগেশনের প্ল্যানটা তোমার মনে মনে করে রাখতে হবে তোমার খাতা তোমার একটা খাতা দেয় খাতায় লিখতে পারো কি লিখবা সিস্টেমেটিক্যালি করতে হবে তার কিন্তু আগে ডায়াবেটিস প্রেশার এগুলি ছিল এখন তার স্ট্রোক আছে তাহলে তোমার আগে তার ব্লাড সুগার করতে হবে ব্লাড সুগার আছে কিনা
ফাস্টিং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এইচবি1সি করলে বোঝা যাবে তার আগের থেকে নিয়ন্ত্রণে আছে কিনা না নিয়ন্ত্রণ ছিল না। অনেক সময় আমরা রোগীর জিজ্ঞাসা করি যে আপনার ইনসুলিন নেন, ওষুধ খান, আপনার কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে? নিয়ন্ত্রণ ইনসুলিন ওষুধ খাওয়ার পরেও নিয়ন্ত্রণ থাকে মেবি, কারণ এটা অ্যাডজাস্ট করতে হবে। সুগার বাড়লে এটা বাড়াইতে হবে, সুগার কমলে করাইতে হবে, কিন্তু বারবার ডাক্তার দেখানোর টাকা খরচের ব্যাপার আছে, পরীক্ষা নিরীক্ষা করলে অনেক সময় ফাইন্যান্সিয়াল রিজনে চেক আপটা করে না, করতে পারে না। আর যারা করে তারা তো তাদেরটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে তোমার সুগারটা টেস্ট করতে হবে, কোলেস্টেরল ডিপোজিট হয়েই তো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। তাহলে কোলেস্টেরলটা দেখতে হবে, লিপিড প্রোফাইলিং আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কত, এইচডিএল কত, এলডিএল কত, এটা দিয়ে দেয়। এলডিএলটা হলো ডেঞ্জারাস, এলডিএলটাই ডিপোজিট হয়ে তোমার স্ট্রোকের কারণ। এরপরে তোমার করতে হবে যে এই দুইটা আগে করে নিতে হবে। তারপরে অনেক সময় টিস্যু নেক্রোসিস যেতে হয়, সিবিসি করলে নিউট্রিয়েন্ট বেশি পাইতে হবে, সিবিসিটাও করতে হবে। তারপরে কি করবে, একটা চেস্ট এক্সরে করতে হবে, একটা ইসিজি করতে হবে। কারণ আমরা বললাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেম ইনভলভ থাকতে হবে, আর তো দীর্ঘদিনের প্রেশার, ইসকেমিক চেঞ্জ থাকতে হবে। ইসিজি করবে, চেস্ট এক্সরে করবে যে হার্টটা নরমাল আছে না বড় আছে। তারপরে তোমার ব্রেইনে যদি মনে করো যে লিশন ইজ লার্জ, তাহলে তোমার সিটি স্ক্যান করলেই হবে। যদি মনে করো যে হাত পা প্যারালাইসিস কিছু নাই, মুখটা একটু স্লারিং একটু বেঁকে গেছে, এটা সিটি স্ক্যান করে কিছু নাও হতে পারে, এখানে এমআরআই করতে হবে। তাহলে কখন এমআরআই করতে হবে, কতক্ষণ সিটি স্ক্যান করতে হবে, এটা তোমার বুঝতে হবে। লিশন ইজ লার্জ, সিটি স্ক্যান ইজ এনাফ। লিশন ইজ স্মল, এমআরআই ইজ ইন্ডিকেটিভ। অনেক সময় দেখা যায় আমরা সিটি স্ক্যান করি, যে আশা করি যে সিটি স্ক্যানে আসে পড়বে, খরচ কম, তো কিছু আসলো না, তখন আবার এমআরআই করে দেখতে হয় যে তার লিশনটা কতটুকু, এক্সটেন্ট অফ দি লিশন দেখার জন্য আমাদের এমআরআই করতে হবে। আবার অ্যানিউরিজম থাকলেও এমআরআই একটু ইজি। তাহলে তোমার সমস্যা হলো যখন তোমাকে বলা হয় যে আচ্ছা এই রোগীর কি কি ইনভেস্টিগেশন করবা, এটা তোমার কোশ্চেনটা তো ভালো করে শুনতে হবে। তার মানে তোমার জিজ্ঞাসা করছে যে এই পেশেন্টের পসিবল ইনভেস্টিগেশন কি কি। তাহলে তোমার সিবিসি, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, ইসিজি, চেস্ট এক্সরে করতে হবে, ইভেন আলট্রাসাউন্ডও অনেক সময় করতে হবে অ্যাবডোমিনাল অ্যানিউরিজম দেখার জন্য। দেন হলো সিটি এন্ড এমআরআই। আবার যদি কোশ্চেন করে যে তুমি একটা ইনভেস্টিগেশনের কথা বলো যেটা দিয়া ডায়াগনোসিস কনফার্ম করতে পারো, তাহলে আইদার সিটি অথবা এমআরআই বলো। সেখানে এই সিবিসি, ইসিজি, চেস্ট এক্সরে, তারপরে তোমার কোলেস্টেরল, ব্লাড সুগার, এগুলো দরকার। এটা তোমার দেখতে হবে যে মনে মনে তুমি প্ল্যানটা সাজায় রাখবে যে এই রোগীর এই ইনভেস্টিগেশন করা দরকার ফর ডায়াগনোসিস, ফর ট্রিটমেন্ট পারপাস। আর কোশ্চেন যখন করবে এক্সামিনার, তখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমার আনসার করতে হবে। দেন হলো একটা ম্যানেজমেন্ট প্ল্যান, এটাও তুমি করে রাখবে, কারণ শরীরে তো সবকিছু দরকার। তুমি একটা আইটেম মাইনাস করে দিলে তাহলে এটা একদিন গিয়ে ডেফিসিয়েন্সি হবে। শরীরের যে নিড সেটা মিট আপ করতে হবে। মাংস খাওয়া এটা বাদ দেওয়া যাবে না, এটা যে রিচ সোর্স অফ প্রোটিন। ডিম, কুসুম খাওয়া এটা বাদ দেওয়া যাবে না, এটা রিচ সোর্স অফ ফ্যাট এন্ড ভিটামিন। কিন্তু রেগুলার খাবেন, আইদার অল্টারনেট দিতে অথবা এক দুই দিন পরে পরে, কিন্তু খাইতে হবে। বুঝলি, ডায়েটটা তোমাকে একটা অ্যাডভাইস দিয়ে দিতে হবে। দেন আসছে তোমার ড্রাগে, ড্রাগ বেসিক আন্ডারলাইং ডিজিজ। বেসিক আন্ডারলাইং ডিজিজ যেটা, এইটা ট্রিটমেন্টটা তোমার আগে করতে হবে। প্রেশার থাকলে প্রেশার মেনটেন করতে হবে, কিন্তু অনেক খেয়াল রাখতে হবে। অনেক সময় স্ট্রোক হওয়ার পরে প্রেশার কমে যায়, সেক্ষেত্রে কয়েকদিন ওয়েট করতে হবে। আবার স্ট্রোকের সময় অনেক বেশি প্রেশার,
সেই প্রেসার কমাইতে হবে বাট স্লোলি। সাডেন কমাইলে ওইখানে ব্লাড সাপ্লাই কমে ইনফেকশন আরো বেড়ে যাবে। এই জন্য যদি প্রেসার কম থাকে তাহলে ওয়েট করতে হবে, যে প্রেসারটা আবার আসুক, আসলে পরে ড্রাগ শুরু করবো, এখন আপাতত বন্ধ থাক। প্রেসার যদি বেশি থাকে তাহলে ওটা কমাইতে হবে বাট স্লোলি। সাডেন কমাইলে এক্সটেন্ট অফ লিশন ড্যামেজ বেড়ে যাবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে। এই বেসিক এই দুইটা চিকিৎসা আগে লাইন আপ করতে হবে। দেন হলো স্ট্রোকের জন্য তুমি কি দেবো, যদি এটা ইসমিক হয় সিরিয়াসলি করে বুঝো, তাহলে তোমার ক্লোভিডোগ্রল, অ্যাসপিরিন, প্রাজোগ্রেল, তারপরে টিগাগ্রেলর এগুলি দিতে হবে। এখন ইদানিং প্রাজোগ্রেল রে প্রায়োরিটি দেয়, দাম বেশি, এটা দিতে পারো। অথবা যে কোনো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হবে সো দ্যাট তার এটা থিনিং হয় এবং পরবর্তী সময় আবার ক্লট না করে। আর যদি হিমোরেজিক হয় তাহলে তোমার এই অ্যান্টিকোয়াগুলেন্ট ডাক্তারটাই দেওয়া যাবে। প্রেসার ডায়াবেটিস মেনটেন করে তাকে রেস্টে রাখে ঠিক করতে হবে। অ্যাকিউট হিমোরেজ, যে ক্লট হয়ে গেছে, প্রেসার ইফেক্ট, তাহলে আমাদের দুই জাতের অপারেশন আছে। একটা হলো যে তোমার বারহোল করে ক্লটটা রিমুভ করতে হবে টু রিলিভ দ্য প্রেসার। সেকেন্ড হলো যদি পসিবল হয় তাহলে ওই যে লিকেজ অফ দ্য ব্লাড প্রেসার, যে এখান থেকে ব্লিডিং হচ্ছে রাপচার, সেই জায়গাটা রিপেয়ার করতে হবে। ভাস্কুলার সার্জারি বলে এটা, নিউরোসার্জনরাও করে, অথবা ভালো ভালো সেন্টার যেগুলিতে ভাস্কুলার সার্জন, নিউরোসার্জন কম্বাইন্ডলি করে। আমাদের মতো গরিব দেশে এত কষ্ট অ্যাফোর্ড করা সম্ভব না, আমাদের দেশে একজনই দুটা করে। ফলো আপ মানে এই যে তুমি ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দিতে 5 দিন, 7 দিন, 10 দিন, 2 সপ্তাহ পরে পেশেন্ট রিকভারি করলো, এখন ছুটি দেব। ছুটি দেওয়ার সময় তাকে অ্যাডভাইস দিতে হবে। কি অ্যাডভাইস দিতে হবে? হি অর শি শুড বি রেগুলার ইন intake of drugs. ড্রাগ যেগুলি প্রেসক্রিপশন করা আছে নিয়মিত আগে এগুলি অ্যাডভাইস আকারে দিয়ে দিন এবং ফলো আপে আসতে হবে। এনি লিশন ইজিলি ভাস্কুলার টেক্স 4 to 6 weeks to heal. এই পেশেন্টটা মোটামুটি নর্মালে আসতে তার 4 থেকে 6 সপ্তাহ লাগে। তাহলে কাম পেশেন্টকে বলো 6 সপ্তাহ পরে আসতে। আসলে তুমি আবার এইগুলি চেক করবে, তার কোলেস্ট্রলটা কমছে কিনা, সুগারটা নিয়ন্ত্রণে আসছে কিনা, ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, ওষুধগুলি সে ঠিক মতো খায় কিনা, কোনো ওষুধ বাড়াইতে কমাইতে হবে কিনা, এইগুলি অ্যাডজাস্ট করে আবার তাকে মেনটেন্যান্সে। তখন হয়তো বলে যে 3 মাস পরে আসে, কিন্তু এটাকে তোমার রাখতে হবে বলা, তারপরে ভালো থাকলে বলবো 6 মাস পরে আসে, তোমার সুপারভিশন রাখতে হবে। যখনই পেশেন্ট ইরেগুলার হবে, যখনই পেশেন্ট এই উপদেশগুলি না মানবে, তখনই কিন্তু আবার তার অ্যাটাক হইতে পারে। এই অ্যাটাকগুলি রিকারেন্ট হইতে পারে। যে সমস্ত অসুখ অথবা ডিজিজ রিকারেন্ট হইতে পারে, সেই সমস্ত রোগীকে সুপারভিশন রাখতে হবে। ফলো আপ তো তোমার এখানে কষ্টের ব্যাপার আছে, তাকে কিছু ইনভেস্টিগেশন দিতে হবে, তাকে ভিজিট দিতে হবে, পেশেন্টের আর্থিক অবস্থা। এই জন্য আমরা পেশেন্ট ভালো থাকলে আস্তে আস্তে গ্যাপটা বাড়াই দিই। প্রথমে 1.5 সপ্তাহ করে আসতে পারলাম, 3 সপ্তাহ, 6 সপ্তাহ পরে, পরেরবার 3 মাস, পরেরবার 6 মাস, পরেরবার 1 বছর। তাতে তার কষ্টও কমবে, কষ্টও কমবে, ফাইন্যান্সিয়ালিও তার লস কম হবে এবং ফিজিক্যালি কষ্টটাও কম হবে। চেম্বারে আসে কিন্তু কষ্ট, একজন হয়তো 10 মাইল, 15 মাইল, 20 মাইল, 30, 40, 50 মাইল দূর থেকেও আসে, তার এই যে আসা যাওয়া একটা হ্যাজার্ডাস, এটাও তার কষ্টটা একটু কমবে যখন আমরা গ্যাপটা আস্তে আস্তে বাড়াই।
আর ফলো আপের আরেকটা উদ্দেশ্য হলো যে কোনো কমপ্লিকেশন দেখা দেয় কিনা, কমপ্লিকেশন দেখা দিলে ওইটাও পয়েন্ট আউট করতে হবে এবং ওইটারও চিকিৎসা করতে হবে। তাহলে এই হলো তোমার মোটামুটি চিকিৎসা। তার মধ্যে যদি অবিস পেশেন্ট থাকে তাহলে তাদেরকে এক্সট্রা একটা অ্যাডভাইস দিতে হবে লুজ ওয়েট এবং টু ওয়ার্ক ডেইলি টু মেনটেন দ্য ফিটনেস অফ দি বডি। তাহলে দেখো নার্ভাস সিস্টেম কিন্তু অন্যান্য সিস্টেম মতো অত জটিল না। বুকের ভিতরে একটা ব্যথা খুঁজে বার করা খুব কঠিন, পেটের ভিতরে একটা ব্যথা খুঁজে বার করা খুব কঠিন। এটা কি স্টমাকের নাকি প্যানক্রিয়াস নাকি অ্যাপেন্ডিক্স নাকি গলব্লাডার, অনেক ঝামেলা। কিন্তু নিউরোলজিক্যাল লিশনগুলি হলো ম্যাথমেটিক্স এর মতো, ব্রেইনের স্পাইনাল কর্ড এটা সেপারেট করা ইজি। ব্রেইনে হলে কোন লেভেলে আছে, ক্রেনিয়াল নার্ভ ধরে ধরে যাওয়া যায়, আর স্পাইনাল কর্ড হলে কত সেকশনে আছে ডারমাটম ধরে তোমার লোকেট করা যায়। স্পাইনাল কর্ডটা বললাম না আজকে। স্পাইনাল কর্ডের তোমার আরো লিশন আছে, ওটা তোমার প্যারাপ্লেজিয়া অথবা কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে, ওইখানে টিউমারের এফেক্ট হতে পারে, ওইখানে তোমার ট্রান্সভার্সমাইলাইটিস হতে পারে। মানে ওটা আলাদা একটা সেকশন, ওটা আলাদা একটা ক্লাস ছাড়া এটা শেষ করা সম্ভব। তাহলে তোমার ওইগুলো কিন্তু লং কেস থাকে। আমি আজকে একটা লং কেস করাইলাম যে স্ট্রোক, লং কেসটা কিভাবে প্রিপেয়ার করতে হবে। একটা লং কেস মানে কি, তোমার ডিটেইল অফ দ্যাট ডিজিজ উইথ কনসার্ন ডিজিজ, তাহলে তুমি ফেস করতে পারো। সবসময় যে পেশেন্ট আমি যেরকম স্ট্রেট লাইনে পড়াইলাম, এক্সামিনার যে সবসময় এরকম স্ট্রেট লাইনে থাকবে তা কিন্তু। এক্সামিনার দেখবে যে তোমার নলেজের ডেপথ কত, একটু ডাইনে বামে ঘোরাঘুরি করবে, করে দেখবে যে তুমি ঠিক থাকতে পারো কিনা, নাকি একটু ডাইনে বামে গেলেই তুমি স্লিপ কেটে পড়ে যাও, তোমার কনফিডেন্স কত, এগুলোই মাঝে মধ্যে টেস্ট করবে। তোমার যদি একটা থরো প্রিপারেশন লাগবে নার্ভাস সিস্টেম সম্বন্ধে, থরো প্রিপারেশন থাকলে তোমার কনফিডেন্স থাকবে। একজনের যাই জিজ্ঞাসা করো তুমি চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে দিতে পারো, তেমন একটা সমস্যা হবে। তাহলে স্পাইনাল কর্ডের আলাদা একটা তোমার ক্লাস লাগবে, দেখি পরে ক্লাস পেলে আমরা নেব। এছাড়াও কিন্তু আরো কিছু কেস আছে লং কেসের মধ্যে, যেরকম জিবিএস, এটা নার্ভাস সিস্টেমের, এটা পরে অনেক সময় কোয়াড্রিপ্লেজিয়া এর কেস থাকে। তারপরে তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা অনেক সময় কেস দিতে পারে। ট্রান্সভার্সমাইলাইটিস এটাও দেয়। ব্রেন টিউমার, তোমাদেরকে যদি কমন কেস থাকে তাহলে অ্যাবনরমাল কেস সহজে দিবে না। অনেক সময় কেসের শর্ট থাকে, তখন না দেওয়ার পারা যায় না, উপায় থাকে। এটা তোমার লং কেসের জন্য একটা প্রিপারেশন নেবা, কোন কোন কেস লং কেস থাকতে পারে। স্ট্রোক থাকে, ব্রেনের টিউমার থাকে, স্পাইনাল কর্ডের লিশন থাকে, আর হলো নিউরোপ্যাথি, এগুলি থাকতে পারে। আর গুলিনবারি সিনড্রোম এটা থাকে, জিপিএস। আর শর্ট কেসের বেলা, শর্ট কেসটা হলো তোমার প্রথমে হলো ফেশিয়াল প্রসেসিং থাকে দিবে, তারপরে হলো চোখ, চোখে যদি নিস্টিগমাস, আইলিড ড্রপিং এগুলো থাকলে দিবে। অনেক সময়